ওরা বাড়ির বুঝিয়ে দেয় whether it is positive or negative। এইবার আমি কি করে জিনিসটা বুঝলাম, তখন দেখাচ্ছে পিলার্স এর পাশে একটি মেয়ে বসে, এই ওই মেয়েটিকে 13-14 বছরের মেয়েটি বসে না ওই যে চাল বেছে দিচ্ছে, এই করছে এগুলো। দুইজন ছেলে, যে মাঝবয়সী লোকটা ইজি চেয়ারে বসে আছে তার নজরটা খারাপ, এন্ড সে হচ্ছে, যখন একটা মানুষ তার শরীর ছেড়ে দেয় সে কিন্তু কোনো রিলেশনশিপে আর থাকে না, সে যতই বাবা মেয়ের রিলেশনশিপ থাকুক, কিন্তু মৃত্যুর পরে কেউ কারোর বাবা না, কেউ কারোর মেয়ে না। সেটাতে উনি যদি রেগে যান উনি আমার ক্ষতিও করে দিতে পারেন। কিছু না, মাথার চুল বালিশে যেরকম পড়ে থাকে না, কয়েকটা কালেক্ট করেছিলাম আমি, করে একটা প্যাকেটের মধ্যে রেখেছিলাম যে আমি আমার গয়নার বক্সে রাখবো। আচ্ছা, এই জিনিসটা যে কত বড় ভুল সেটা আমাকে আমার বাবা বুঝিয়ে দিয়েছিলেন। সন্ধেবেলা যখন বাবাকে নিয়ে আমি যাচ্ছি, আমরা সবাই তাকে দাহ করতে, রায়চক ইজ সাচ আ প্লেস ওয়েরিন গুম করে লাশ ফেলে দেওয়া হয়, আর রেপ করে রেখে দিয়ে চলে আসা হয়, মেরে ফেলা হয়। এই অতৃপ্ত আত্মাগুলো ওখানে ঘুরছে। আমরা বলি আমরা এই করছি, আই এম সো অ্যান্ড সো, আমি এই রাজপুত্র, আমি এই রাজকন্যা। যখন মারা গেলাম সাথে সাথে কি হয়ে গেলাম, বডি। চলে যাওয়ার 1 সেকেন্ডের মধ্যে কেউ আর নাম নেয় না, সবাই বলে বডি। কি অদ্ভুত জিনিস, পুরো বিল্ডিং এ এটা হয় কখনো সবার বাড়িতে লাইট আছে, আমার বাড়িতে লোডশেডিং। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিকেশন বিশাল বড় একটা ঘটনা ঘটেছে। এটা কিন্তু কেউ জানে না, এটা পডকাস্টে আমি কোনোদিনও বলিনি। রিনিতাদি, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছো? থ্যাংক ইউ, খুব ভালো আছি। তুমি স্পিরিচুয়ালি নিজেকে একটা জায়গায় নিয়ে যাচ্ছ। মানুষ স্পিরিচুয়ালি কেন কানেক্টেড হবে মেন্টাল হেলথকে ঠিক রাখার জন্য বা প্রফেশনাল জায়গা থেকে বলো? ছোটবেলায় আমরা যখন কিছুই জানি না, শুধু বলতো তাদের সামনে গিয়ে প্রণাম করো। প্রণাম করলেও যে একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়, এই সব আঙ্গুল যখন এক জায়গায় এসে গেল না, সব ভাইব্রেশন একটা দিকে, সব চক্রাসে ভাইব্রেশন, আমাদের আঙ্গুলের মধ্যে চক্রাস। ইট ইজ দ্য মুদ্রা। বাবা যেরকম এরকম মুদ্রা করেন, ইটস পেশেন্স বা যে যেভাবে বলুক, দিস ইজ আ মুদ্রা। সমস্ত চক্রা এক জায়গায় এসে সেটার ভাইব্রেশনটা হচ্ছে ব্লেসিংস। সেই জন্য আমরা প্রণাম করি, সেই জন্য আমরা নমস্কার করি। এটা কিন্তু অন্য কান্ট্রিতে নেই, এই কান্ট্রিতেই আছে নমস্কার করা। বিকজ উই আর অ্যানসেস্টার্স, তারা জানতেন যে কোন মুদ্রাটায় আমাদের শরীর ভাইব্রেট এক্সিলেন্ট ভাবে করবে, কারণ এটা দিয়ে ডিভাইনের সাথে কানেক্টেড হয়ে যাওয়া যায় উইথ দিস মুদ্রা। আমরা যে অফ এয়ারে এনার্জি ভাইব্রেশন নিয়ে কথা বলছিলাম, তুমি বলছিলে যে তোমার বাড়িতে এই ভাইব্রেশনটা তুমি ফিল করেছো, সেটা কিরকম? প্রথম যে আমি বুঝতে পারলাম, আচ্ছা নর্মালি আমি সবার জন্যই বলছি, আমরা যখন কোথাও সাপোজ ছোটবেলায় বা এখনো আমরা ধরো কোথাও যাচ্ছি, বিং আ নর্মাল পার্সন, ফরগেট অ্যাবাউট মি অ্যাজ আ সাইকিক হিলার, আমরা কারোর বাড়িতে ঢুকছি, দেখবে একটা কিরকম গন্ধ আমরা পাই না, এক একজনের বাড়িতে এক একটা গন্ধ। ট্রু, তারা ওই রুম ফ্রেশনার এয়ার ফ্রেশনার না ইউজ করলেও একটা গন্ধ থাকবে। দেখবে নিজের বাড়িতে একটা নিজের বাড়ির গন্ধ হয়, যেটাতে আমরা কমফোর্টেবল ফিল করি যে এটা আমাদের জোন, মাই প্লেস। এটা স্টে অ্যাওয়ে ফ্রম স্পিরিচুয়ালিটি, বাট এটা আছে যে এক একজনের বাড়িতে এক একটা গন্ধ, সেটা তাদের অরা, বাড়ির অরা সেটা। হ্যাঁ, এবং ইফ আই এম নট রং, মানুষের মধ্যেও থাকবে, দেখবে সে গায়ের গন্ধ। আমরা ছোটবেলায় কি করতাম, বাচ্চারা কি করে, মা শুয়ে আছে বাচ্চা শুয়ে আছে, মা উঠে গেলে বাচ্চারা উঠে যায়, কেন, মায়ের গন্ধটা পাচ্ছে না। মায়ের গায়ে গন্ধ হয় এবং আমাদের সবার গায়ে গন্ধ হয়। আমার বাচ্চা এটা এত ছোট্ট, 8 বছর, এখনো কিছু হলে হাতটা নিয়ে মুখের মধ্যে এরকম এরকম করতে থাকবে। তার মানে কি, that is giving him the assurance কি you are loved। আমাদের শরীর খারাপ থাকলে মাকে কিংবা বাবাকে বলি না, বাবা একটু কপালে একটু হাত রাখো তো, কেন, ওটাতে কিন্তু ওরা আমাদের ফিল করায় যে দে আর উইথ আস। এটাই হচ্ছে স্যাটিসফ্যাকশন। কারোর বাড়িতে যদি যাও আর যদি দেখো ধাক্কা খাচ্ছ, মানে ভালো লাগছে না, কতক্ষণ এখান থেকে বেরোবো, বুঝবে নেগেটিভ ওরা। ইয়েস, এটা তোমরা হয়তোবা বুঝতে পেরেও বুঝতে পারো না, বা বুঝে গিয়েছো অলরেডি অনেক আগে, বাট ওরা বাড়ির বুঝিয়ে দেয় whether it is positive or negative, এবং ওরা বুঝিয়ে দেয় you are not allowed। এটাও বাড়ির ওরা বুঝিয়ে দেয়, মানে তোমার ভালোর জন্যই তোমাকে বলছে তুমি চলে যাও, এটা তুমি বুঝে যাবে। ঠিক আছে, এইবার আমি কি করে জিনিসটা বুঝলাম সেটা বলছি। আমার বাবার যখন আহ বাবা মৃত্যুর সময়, বাবা কোমায় ছিলেন 7 দিন, 7 দিন কোমায় ছিলেন। 2019 এর কথা বলছি কিন্তু। হ্যাঁ, জাগৃতিটা কিন্তু খুব মানে আহ, অনেকে বলে না ছোটবেলা থেকে হয়ে গেছে, আমার কিন্তু ছোটবেলা থেকে হয়নি, বাবার মৃত্যুর পরে হয়েছে। কিন্তু মৃত্যুর সময় থেকে আমি বুঝতে পেরেছি ডিফারেন্সটা।
আমি তখন এসেছি বাচ্চাদেরকে নিয়ে। আমি তো বলেইছি আমি ঢাকাতে থাকতাম, তখন ঢাকাতেই থাকতাম। তো বাবা কোমাতে গিয়েছে, আমাকে আমার দাদা খবর দিয়েছে। আমি যে করে হোক, আমার বর ব্যবস্থা করে দিয়েছে যে ফ্লাই করে গেল পৌঁছে দিই। সেই সময়টা ফ্লাই করে উনি আমাদের পৌঁছে দিয়েছিলেন, ঠিক আছে। বাড়িতে বাবাকে তো হসপিটালে দেখে মানে কান্না থামাতে পারছি না আমি, যে বাবাকে এরকম নস্ট্রিলস এর মধ্যে দিয়ে পাইপ, মুখের মধ্যে দিয়ে পাইপ, আমার বাবাটা তো বমি করে দেবে এরকম মনে হচ্ছে। হুম। কিন্তু বাবা চুপচাপ শুয়ে আছে, আর হাত পা বেঁধে রেখেছে, ওই যে যেটা হয় কোমা পেশেন্টদের হাত পা বেঁধে রাখে। আমি নিতেই পারছি না। আমি তো বাড়িতে ঢুকবো, কি অদ্ভুত জিনিস, পুরো বিল্ডিং এ এটা হয় কখনো, সবার বাড়িতে লাইট আছে, আমার বাড়িতে লোডশেডিং। এবং আহ, মানে কোনো একটা আলো জ্বলছে না। হয় ফিউজ উড়ে গেলে একটা একটু জ্বলে, কোনো একটা রুমে ধরো ফ্যানটা চলছে বা এরকম, অনেক সময় ফিউজ উড়ে গেলে মেইন ফিউজটা না উড়লেও একটা কিছু জ্বলে, সেটাও জ্বলছে না। সবার বাড়িতে জ্বলছে, আমার বাড়িতে জ্বলছে না। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিকেশন, বিশাল বড় একটা উম ঘটনা ঘটেছে। ওটা হচ্ছে ফার্স্ট ইন্ডিকেশন। কারণ আমার বাবা না, উম, মা খুব কর্মরত ছিলেন, মা ছিলেন বিউটিশিয়ান থেরাপিস্ট আমার মা। কিন্তু বাবাকে আমি বলতাম যে বাবা হচ্ছে বাড়ির মা। তো বাবা না পুরো বাড়িটাকে ধরে রাখতো। মায়ের অপারেশনের পর মা মানা ছিল রান্না করতে, যে পারবে না, বাবা পুরো রান্না করতেন। এই বাবাটা যখন কোমায় চলে যায়, বাড়ির আলো চলে গিয়েছে। মানে বাড়ি বুঝিয়ে দিল আমাকে যে কত বড় ক্ষতি হয়ে গিয়েছে বাড়ির। যে ধরে রাখতো সে চলে গিয়ে মানে এখন নেই বাড়িতে। তারপরে অনেক চেষ্টা করে, এটা সাংঘাতিক, আমার একটা জিনিস মনে পড়েছে। আমার দুই ছেলেকে নিয়ে আমি সোফাতে বসে আছি আমাদের ড্রয়িং রুমেই। কোনো মতে ফ্যানটার লাইট দেওয়া মানে কানেকশন দেওয়া গিয়েছে, আর দুটো বাল্ব কানেকশন দেওয়া গেছে। যে এসেছেন সে বলছেন আমি কালকে সকালে এসে পুরোটা চেক করে ঠিক করে দেবো, কিন্তু এখন এত রাতে 10:30 বাজে আমি এই ব্যবস্থা করে দিয়ে গেলাম, আপাতত চালিয়ে নিন। আর তখন হচ্ছে বাবা চলে যান 30শে জুলাই, তার ঠিক 1 সপ্তাহ আগে কথা বলছি। প্রচন্ড গরম, তা ফ্যানে তো হয় না, আমরা তো এসি চালাই। আমি দুই বাচ্চাকে বলেছি তোরা ঘুমা, আমি ইয়ে করে দিচ্ছি, যদি হাওয়া লাগে আমি হাওয়া করে দিচ্ছি আজকে রাতটা কোনো মতে। আর ছোট, একদমই ছোট, 1 বছর 11 মাস বয়স ছোটটার, এখন 8 বছর যায়। আর বড়টা তখন 10 বছর। তো আমার বড় ছেলেকে সোফা কাম বেডে শুয়ে দিয়েছি, আর আমি আমার বাচ্চাকে নিয়ে নিচে শুয়েছি। তারপরে আমি কিছুতেই ঘুমাতে পারছি না, 3টে-4টের দিকে আমি ঘুমিয়েছি। আমার ছেলে, বড় ছেলে, সকালবেলা উঠে আমাকে বলেছে মা জানো দাদু এসছে রাত্রিবেলায়। আমি, কি বলিস? আর ও বুঝতে পারে, বড় ছেলে যে, বলে, হ্যাঁ দাদু ওই যে একটা স্যান্ডেল পরে থাপ 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 করে হাঁটতো না, ওটা দাদুর রুম থেকে আমার অব্দি আসে। বাবা কিন্তু কোমাতে তখন, বাবা কোমাতে, ঠিক আছে, তখন কিন্তু বাবা দেহ ত্যাগ ছেড়ে চলে যায়নি। থাপ 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 করে আসলো। কিছুক্ষণ পরে আমি ফিল করলাম, আমার ছেলে বলছে যে আমি গরমে ঘুমোতে পারছিলাম না, আমার সারা গায়ে দাদু হাত বুলিয়ে দিলেন, আর পুরো গাটা ঠান্ডা হয়ে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। ভাবো কি সাহসী। সেকেন্ড না থার্ড ডে একটা জিনিস আমি করেছিলাম, এটা অদ্ভুত জিনিস কিন্তু। বাবার না ওই যে মাথা ওই সারা গায়ে ওরা না ওই যে অ্যান্টিসেপটিক কি লাগিয়ে দেয়। যারা পেশেন্ট হয় তাদেরকে লাগিয়ে দেওয়া হয়, ইনফেকশন না হয়, মানে জীবিত কিন্তু ইনফেকশন না হয়। কিছু না, মাথার চুল বালিশে যেরকম পড়ে থাকে না, কয়েকটা কালেক্ট করেছিলাম আমি, করে একটা প্যাকেটের মধ্যে রেখেছিলাম, যে আমি আমার গয়নার বক্সে রাখবো, হয় না একটা স্মৃতি হিসেবে। আচ্ছা, এই জিনিসটা যে কত বড় ভুল সেটা আমাকে আমার বাবা বুঝিয়ে দিয়েছিলেন। কারণ আমি অবুঝ, আমি ভুল করছি, বাবা তো বুঝে, বাবা তো শরীর ছাড়ছে বা ছাড়বে, সেখানে যদি আমি কাজটা করি সেটা আমার কতটা ক্ষতি হতে পারে। হ্যাঁ, কারণ যখন একটা মানুষ তার শরীর ছেড়ে দেয় সে কিন্তু কোনো রিলেশনশিপে আর থাকে না। সে যতই বাবা মেয়ের রিলেশনশিপ থাকুক, কিন্তু মৃত্যুর পরে কেউ কারোর বাবা না, কেউ কারোর মেয়ে না। সেটাতে উনি যদি রেগে যান উনি আমার ক্ষতিও করে দিতে পারেন। কিন্তু আমি তো বুঝেন না, আমি তো বুঝতে পারছি না, আমি তো মেমরি হিসেবে নিচ্ছি। তখন কি হয়েছিল আমি সেটা বলে দিই। এটা কিন্তু কেউ জানে না, এটা পডকাস্টে আমি কোনোদিনও বলিনি। কিছুটা মাথার থেকে সাইডে পড়েছিল চুল, আমি তুলে প্যাকেটে রেখেছি, বললাম ওটাকে আবার কতগুলো গার্ডার দিয়ে র্যাপ করেছি, হ্যাঁ, যাতে কেউ না বুঝতে পারে, দিয়ে আমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, যে পরে আমি গয়নার বক্সে রাখবো। এরপরে তার ঠিক 5 দিন পরে বাবা চলে গেল, ঠিক আছে। বাবা যখন চলে গেল না, ভোরবেলা যখন ফোন আসলো, আমরা তখনও কলকাতা, আমি আমার ছেলে। আর তার আগের দিনই আমি আমার বরকে বলে দিয়েছিলাম তুমি চলে এসো।
আমার মনে হচ্ছে বাবা আর থাকবে না, মনে হচ্ছে। কিন্তু আমি কিন্তু ওইভাবে ফিল করছি না যেভাবে আমার ছেলে ফিল করছে। তো সকালবেলা ভোরবেলায় খবর আসলো যে বাবা 5টার দিকে না কখন চলে গিয়েছে। আমার ছেলেকে তুললাম যে দাদু না, দাদু কিন্তু আর নেই। বললো কি করে হয়? এই মাত্র আমি দেখলাম ছাদে, ও কিন্তু স্বপ্নের মধ্যে বাবা ওকে দেখা দিচ্ছে। যে বলল যে আমি ওখানে হেলিকপ্টার বানাচ্ছিলাম, দাদু চলে এসছে, আমি ছাদে তো। তো বললাম দাদু তুমি না হসপিটালে? বলে ধুস কিসের হসপিটাল, আমি চলে এসেছি তোর সাথে খেলতে। তারপরে কি বলতো, এই যে বাবা চলে গেলেন, এরপরে বাবার দেহটা নিয়ে আমরা যখন যাচ্ছি, ও আরেকটা পয়েন্ট, আমরা কখনো ভেবেছি যে আমরা বলি আমরা এই করছি, আই এম সো অ্যান্ড সো, আই এম দিস অ্যান্ড দ্যাট, আমি এই রাজপুত্র, আমি এই রাজকন্যা। যখন মারা গেলাম সাথে সাথে কি হয়ে গেলাম? বডি। সাথে সাথে বডিটাকে ইনফ্যাক্ট ওই বিছানাতেও রাখতে দেয় না, সরিয়ে দাও মর্গে, বডিটা বডি 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 অল দ্য টাইম বডি। আমাদের এক্সিস্টেন্স কোথায় আমাদের? তাই জন্য বলা হয় স্পিরিচুয়ালিটি থেকে কর্মতেই মানুষের এক্সিস্টেন্স। তোমার কর্ম ভালো রাখো, তোমাকে ওই যে বাসের পিছনে লেখা থাকতো না, তোমার ব্যবহারে তোমার পরিচয়। কর্ম ভালো থাকলে মানুষ মনে রাখবে, ওটাই আমাদের পরিচিতি। নামটাও আমাদের পরিচিতি না কেন, নাম হয়ে যায় একটা পেজ, ডেথ সার্টিফিকেট। কিন্তু চলে যাওয়ার 1 সেকেন্ডের মধ্যে কেউ আর নাম নেয় না, সবাই বলে বডি, শুনতে খুব কঠোর লাগে কিন্তু এটাই বাস্তব। সবাই বলে বডি, লাশ, লাশটাকে ওইদিকে সরিয়ে দে, লাশটাকে মর্গে তুলে দে, লাশটাকে নিয়ে আয়। তারও তো একটা নাম ছিল। তাহলে আমরা বুঝতে পারছো এই বডিটা ইট ইজ জাস্ট ওয়ার্কিং বিকজ অফ ডিভাইন। যখন ডিভাইন আমাদের টেনে নেবে যে হয়ে গিয়েছে তোর কাজ, তুই চলে আয়, নেক্সট বার্থের জন্য প্রিপারেশন নিচ্ছি, ছেড়ে দাও বডি। বডি ইজ নাথিং, ইটস জাস্ট আ মেশিন। শুধু কর্মটা আমাদের ফ্রি উইল দিয়েছেন উপরওয়ালা, ভগবান, ঈশ্বর, পরমপিতা। যদি কর্মটা ঠিক রাখি এবং হলাম না আমরা সাইকিক হিলার, হলাম না আমরা স্পিরিচুয়ালি খুব অ্যাওয়েকেন্ড, কিন্তু প্রপার মনুষ্য ধর্মে মনুষ্যতা মেনটেন করলাম, তাতেই অনেক। কারো ক্ষতি না করলাম, নিজেরও ক্ষতি হতে দিলাম না, এবং সবাইকে ভালো রাখার, সবাইকে তো ভালো রাখা যায় না, কিন্তু অ্যাটলিস্ট মনের শান্তিটা থাকলো। আমাদের মধ্যে অনেক চাহিদা বেড়ে গিয়েছে, আমাদের বাবাদের অব্দি জেনারেশনের চাহিদাটা অনেকটা ব্যালেন্স ছিল। এখন না দেখবে কারোর বাড়িতে সব আছে, শান্তি নেই, সব আছে, ঘুম নেই। কেন ঘুম নেই? কখনো কি আমরা নিজেদেরকে নক করেছি যে ঘুমটা নেই কেন? ঘুম শান্তি থেকে আসে। আমি বলছি না যে কম উপার্জন করো, না, এখন যে লেভেলে দাম বেড়েছে সবাইকে উপার্জন করতে হচ্ছে, কিন্তু কথা হচ্ছে আমাদের শান্তিটা তাহলে আসছে না কেন? সেটা কি কেউ ভেবেছে? শান্তিটা পেতেই হবে, সেটাতে কিভাবে পেতে হবে? অনেকে বলে যে দের ইজ নো গড। আমি বলবো there is a supreme power whom we call with different names, এটা মানতেই হবে। কারণ আমরা চলে যাওয়ার পর, দেখো যখন আমরা দেহ ছেড়ে দিচ্ছি, তখন কি আমরা যে কোম্পানিতে কাজ করছি সেই বসের কাছে যাচ্ছি যে বাকি টাকাটা দে, তোরা দিসনি, এখন সব আমি দেখতে পাচ্ছি তুই কত ঠকিয়েছিস, বলছি? না, we are going to the omnipotent, because এটা নস্বাত, it is just a drama that we are playing. So we have to remain connected with the divine through our entire life, so that last moment কিছু গ্লান্সেস আসে আমাদের, যখন মৃত্যুর সময় এসে যায় তখন আমাদের কিন্তু পুরো লাইফের মেইন পয়েন্টস গুলো হিট করে আমাদের ব্রেন। এটা ব্রেনের একটা সাইকোলজিক্যাল জিনিস, যেটা সাইন্টিফিক্যালি প্রুভড, যে গ্লান্সেস আসবে ফট 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 ফ্রম চাইল্ডহুড টিল ফ্ল্যাশব্যাক টিল দ্য ডেথ বেড টাইম। তখন কি কেন আমরা ক্ষমা চাই? কেন আমরা এখন থেকে অ্যাওয়্যার হই, যাতে ক্ষমা তখন চাইতে না, তখন যাতে আমরা বলি যে আমি আমার কর্ম ঠিক রেখেছি, আমি তোমার কাছে ফিরে আসছি, তারপরটা তুমি বুঝবে। কেন বলি না? তখন কেন আমরা বলি না যে বাবা আমি আমার কাজটা দেখো, বা যাকেই আমরা মানি যে দেখো আমরা ভালো করে এসছি, তুমি কি বলো আমরা কেমন করলাম বলো? কেন আমরা খালি ক্ষমাই চাই? তাহলে কেন আমরা সেই রকম কাজ করি যাতে আমাদের ক্ষমা চাইতে হয়? ডেথ বেডে গিয়ে কেন রিয়েলাইজেশনটা হবে, কেন আগে হবে না? দ্যাট ইজ স্পিরিচুয়ালিটি, দ্যাট ইজ স্পিরিচুয়াল। এবার না অগেইন কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যেখানে বলেছিলাম যে বাবার কিছু কয়েকটা চুল আমি নিজের কাছে রেখেছিলাম, সেটা বাবা কি করে নিল, আবার আসছি আমি। যখন বাবার দেহটা নিয়ে আমরা শ্মশানে যাচ্ছি, তার কিছুক্ষণ আগে আমি আমার বরকে বলেছিলাম যে আমি না এটা করেছি, সাথে সাথে বর বলছে তুমি কিন্তু ভালো করোনি এটা।
তোমাকে তো দিয়ে দেওয়া উচিত, এটা তার। আর না, তুমি চুপ থাকো, আমি আমার বাবাটা রেখেছি, তোমার কি? কারণ তখন তো আমার মাথা একদম পাগল, আমি যা করছি বেশ করেছি, মানে আমি নিজেরও ভুলটা বলছি, আমি খুব ভালো কাজ করেছি আমি বলছি না, কিন্তু আমি অবুঝ হয়ে করেছি সেটা বলবো। এখন যেটা বুঝি তখন সেটা বুঝতাম না। ও কিন্তু বলেছে আমাকে তো মন সায় দিচ্ছে না, রিতা তুমি কিন্তু ভালো করোনি, তুমি দিয়ে দাও। আমি না, দেবো না, আমার কাছে থাকবে। এটা সকালে বলেছি ওকে। সন্ধেবেলা যখন বাবাকে নিয়ে আমি যাচ্ছি, আমরা সবাই তাকে দাহ করতে, হঠাৎ মাথায় আসলো না, ও সকালবেলা থেকে নকচা, দেখবে বর যদি কিছু বলে না ওটা লেগে যায়, যদি পজিটিভ হয় লেগে যায়, নেগেটিভ হলেও মাথায় ঘুরতে থাকে। না, দিয়ে দি, কি আছে, বাবার সবই তো বাবা নিয়ে গেল, মানে সবই তো নিয়ে, মানে কি বলবো, রেখে গেল, কিছুই তো একটা সুতোর কণা অব্দি নিয়ে যেতে পারিনি, তা আমি এটা কি, থাক আমি দিয়ে দেবো বাবাকে। তখন আমি একে ডেকে বললাম, যখন বাবাকে নামানো হচ্ছে, ওই যে দাহ করার সময় স্ট্রেচারে নিয়ে যায় না, বললাম এক কাজ করো, আমি কি করে রাখবো এটা? বললো তুমি আস্তে করে ওই যে পায়ের কাছে দিয়ে দিও, আমি ঢাকাটা ওইভাবে, ওইদিকে আমি থাকবো, আমি ওটা আস্তে করে পায়ের কাছে নিচে দিয়ে দেবো, তুমি চিন্তা করো না, কেউ দেখতে পাবে না। মানে সবাই তো ওই যে কাঁধে নেয় না, ও বাবাকে একটা সাইড, একটা কাঁধা দিয়েছিল, বলে আমি ওটা রেখে দেবো, তুমি চিন্তা করো না, তোমার যে মাথায় এটা এসছে এটাই অনেক, এটাই বলছিল। ঠিক আছে, আমি না যখন র্যাপটা খুললাম, কারণ এটা আমার ব্যাগে, কাউকে দেখাইনি, কেউ জানে না, শুধু একে বলেছি, খুলে না আমি বোকা হয়ে গেছি। একটা ফোঁটা চুল নেই ওখানে, একটা মাথার চুল নেই ওখানে, একটা নেই, নট আ সিঙ্গেল স্ট্র্যান্ড অফ হেয়ার। কি করে হয়? কারণ সকালবেলা যখন আমি বলছিলাম একে, বাবা ছিল আমার সাথে, এটা পরে বুঝেছি এবং ভিশনে পরে দেখেছি, একদম পাশে বসেছিল বাবা, দুইজনের মাঝখানে বাবা বসেছিলেন। তো বাবা যখন দেখেছেন যে এ ভুল করছে, এটা করা উচিত না, বাবা নিজেই নিজে জিনিস নিয়ে গেছে। কেউ যদি হাসে হাসতে পারে, কেউ যদি কমেন্ট করতে পারে করতে পারে, কিন্তু এটা আমার আর বাবার পার্সোনাল ফিলিং, যেটা আমি সবাইকে এই জন্য বললাম যাতে কেউ এই ভুলটা না করে। এরকমই আমার একটা ক্লায়েন্ট আমাকে বলেছিল এই জিনিসটাই সে করেছে, তখন ওকে আমি বলতে পেরেছিলাম মত করো, মত করো, ইট ইজ রং। এটা আমারও শোনা যে ডেড বডি যে মৃত হয়ে যায়, তারপর তার জিনিস যদি বাড়িতে রাখা হয়, অনেকে হয় না স্মৃতির জন্য ওয়ার্ডরবে রেখে দিলাম, ঠাকুরের ভেরি রং, ভেরি রং। স্পিরিটটাকে তুমি আটকে রাখছো, সেই স্পিরিটটাকে ও তো, উনি তো আটকে থাকছেন। এখান থেকেই চলে আসে যে পুনর্জন্ম, মানে ডিপিএলআর। এটা অ্যাকচুয়ালি কি, এটার অর্থটা কি? ডিভাইন পাস্ট লাইফ রিগ্রেশন, এটা হচ্ছে এটার ফুল ফর্ম। যেটা আমি ফার্স্টে ডক্টর তৃপ্তি জেনের কাছে পিএলআরটা শিখেছি, হ্যাঁ, এখনো ওনার কাছে, ওনার তো আরো ডেপথে উনি আরো শেখান, তো সেটার সুযোগ এখনো হয়ে ওঠেনি আমার। উনি ঋষিকেশে শেখান, ডক্টর তৃপ্তি জেন, যিনি রাজ পিছলে জন্ম কা করতেন, ওখানে ওনাকে 16 ঘন্টা মতন, ওনাকে 16 থেকে 17 ঘন্টা ওনাকে, আমাদের দেখা তো 2 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে, 16-17 ঘন্টা ওনাকে এভরিডে দিতে হতো অলমোস্ট। বেনারসে ছিলাম, বেনারসে আমার যাওয়া মানা আছে, বাবা বলেছে যতক্ষণ না আমি তোমাকে বলবো তুমি বেনারসে যাবে না। সেই জন্য যতবারই বেনারসের প্রোগ্রাম হয়, ততবারই বাবা ওটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। আমি যেই বলি বেনারস যাবো তাহলে, তখন বাবা আমাকে বলেছিলেন তুই বেনারস যাবি না রায়চক যাবি? আমি রায়চকে কি মা গঙ্গা আছে? বলে হ্যাঁ আছে। সারাটা দিন তো আমি ওখানে ঘুরেছি ফিরেছি। তারপরে যেদিন যাব তার ঠিক আগের দিন একটা ভিশন এসেছিল আমাদের তো সাইকিক হিলার্স যারা আমরা, আমাদের ভিশন আসতে থাকে। হ্যাঁ, তো আমি দেখছি যে একটা নৌকোতে বসে আছি আমি, নৌকো মানে পুরোনো দিনে যেরকম নৌকো হয় ওরকম নৌকোতে বসে আছি, আর জলটা দেখছি, হ্যাঁ জলটা নড়ছে, তো আমার সাথে কিন্তু আমি ছেলেকেও দেখেছি, রায়মান আছে। আমি দেখছি, আমি জলটা দেখতে দেখতে ফট করে মাথায় এসে গিয়েছে যে এবার আমি নিজেকে জলের মধ্যে সমর্পিত করে দিই। আমার এসে গিয়েছে জিনিসটা, আমি কিন্তু তখন কিন্তু বাড়ির বাথরুমে, আমি তখন কিন্তু ভিশনটা এসে গিয়েছে। তখন দেখি আমাকে বলছে এই করে একজন আওয়াজ দিল, একজন ভদ্রমহিলা, আওয়াজটা একজন ভদ্রমহিলা, তাকিয়ে দেখছি যে উম দক্ষিণা মহাকালী, বড় বড় ভুরু নিয়ে না এরকম করে বলছে কিরে, একদম এইভাবে বলছে, ঠিক আছে, কিরে, হ্যাঁ, জলে ঝাঁপ দেওয়ার প্ল্যান হচ্ছে, সময় হয়নি এখনো, অনেক কাজ বাকি আছে। একদম, এটা কিন্তু ভিশন, আমি সামনে দেখছি এটা বলছি না, কিন্তু ভিশনে দেখছি, আর ভিশনে অনেকেই অনেক কিছু দেখে, আমি একা না। এবং আমি যে ওনাকে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি ওনার এই পিছন থেকে যে আমি দেখতে পাচ্ছি ওনাকে, চুলটা খোলা, ভুরুটা যেরকম করছে সেটা আবার দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে। তো আমি ফাইন্ড আউট করতে পারছি না, আচ্ছা এই মুখটা আমি যেন কোথায় দেখেছি, এটা কি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব যে মাকে পুজো করতেন সেই মুখটা? হ্যাঁ, আমি কিন্তু বের করতে পারছি না, সেটা কোনো আনসার পাচ্ছি না। আহ তারপরে তার ঠিক পরের দিন রায়চক,
তো যেদিন রায়চক পৌঁছেছি, আমি আজকে গঙ্গার ঘাটে যাবোই, আজকে নৌকো চড়বোই, ওখানে নৌকা বিহার করতেই হবে। বাচ্চাকে নিয়ে গেছি আমি। তুমি ভাবতে পারছো, ওই পারে উলুবেড়িয়া, এই পারে হচ্ছে রায়চকের যে ঘাটটা, একটা নৌকো নেই। এবং মানুষ ওয়েট করতে করতে চলেও যাচ্ছে যে অন্যভাবে ওরা হয়তো বা যাবে, ট্রেনে চলে যাবে বা কিছু। একটা নৌকো নেই ঘাটে, একটা নৌকো নেই, আর একটা নৌকো আসছেও না। তো আমি আমাদের যে টোটো চালক, ওনাকে বলছিলাম আপনার কাছে খালি বটল হবে? বললো 2টো বটল দিতে পারবো। আমি বললাম, আপনি একটু আমাকে, আমি তো নিচু হয়ে নিতে পারবো না, কারণ বাচ্চা যদি আবার আমার পিছনে আসে তো আরেক ঝামেলা। তো আপনি একটু জলটা ভরে দেবেন আমাকে, তাহলে আমি নিয়ে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এখন ইয়ে ওই যে মোহনার সময়, তো এখন খুব ভালো এই জলটা। জোয়ারের সময়, সরি, জোয়ারের সময়, মোহনা বলছি, সো সরি, জোয়ারের সময়, থ্যাংক ইউ। তো আপনি এটা নিন, আপনার ভালো হবে। তো 2টো বটল নিয়েছি এখান থেকে। তখন বলছে, আরে আপনি উঠছেন, মন্দিরে যাবেন না? ওই ভদ্রলোক বলছেন, মন্দিরে যাবেন না, যে টোটো চালক। বললাম, ও মন্দির তো ঠিক করে খেয়ালই করিনি। আচ্ছা হ্যাঁ যাই। কোন দেবীর মন্দির? বলে আপনি যান, আমি বাইরে আছি। আমি তখন রায়মনকে নিয়ে না মন্দিরে ঢুকতে গিয়ে দেখি ওই মা কালীর যে আমার ভিশনে এসেছিলেন, মায়ের মূর্তির ঠিক পাশেই মা দুর্গার মূর্তি। সেটাকে মাকে প্রণাম করলাম, করে মায়ের কাছে আসলাম। রাত্রিবেলা বাড়িতে গিয়েছি, কি অদ্ভুত জিনিস। এটা বলিনি, আমি একটা পডকাস্টে বলছিলাম ঘটনাটা, কিন্তু এই জিনিসটা বলিনি, স্কিপ হয়ে গিয়েছিল। গঙ্গা জল যে বটলে রেখেছি তার পাশে কিন্তু আমরা নিজেদের খাবার বটলের জলও রেখেছি, খেয়েছি পুরো গঙ্গার জল, জানো? সেটা কেন হয়েছিল এইবার বুঝি। ভিতরে না আমাদের পাওয়ার দিয়ে দিয়েছিল যাতে আমরা সার্ভাইভ করতে পারি, কারণ সেই রাত্রিরে অ্যাটাক হয়েছিল আমার উপরে। হ্যাঁ, কারণ পরে জানলাম যে রায়চক ইজ সাচ আ প্লেস ভেরিন গুম করে লাশ ফেলে দেওয়া হয়, বা হতো, এখনো হয় কিনা তা জানি না, রেপ করে রেখে দিয়ে চলে আসা হয়, মেরে ফেলা হয়। এই অতৃপ্ত আত্মাগুলো ওখানে ঘুরছে, তো বাবার সাথে নিশ্চয়ই তারা কানেক্টেড হয়েছে, বা বাবা ফিল করেছে যে না, এখন এ তো জারিয়া, একে দিয়ে ওদেরকে মুক্তি পাওয়ানো। সে কারণে আমাকে কিন্তু গঙ্গা জল খাওয়াচ্ছে, আমি কিন্তু বুঝতে পারছি না। আমার ছেলে বলছে, মা জলটা কিরকম ঘোলা ঘোলা, না 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 না, খা তো। জল খাচ্ছে আর ভাবে, আমি কিন্তু চিন্তাই করিনি যে আমি গঙ্গা জল খাচ্ছি, ঘেন্নাও আসেনি। আমি দেখতে পাচ্ছি পাতায়, ভেবেছি আমরা যে ভাত টাত খাচ্ছি ওখান থেকে বোধহয় সবজিটা গিয়েছে, বুঝেছো? তুমি বুঝতে পারছো, মাথা থেকে আউট করে দিয়েছে, কারণ ওটা আমাদের শরীরে ওকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। কারণ রাত্রিরে কি হবে ওনারা জানেন। হট করে দেখি জানলা দিয়ে, দরজা দিয়ে, সিলিং দিয়ে, কোথা দিয়ে একটা প্রিজম মতন ফর্ম করে গেল, এই ধরনের, মানে এই টাইপের শেপের, বুঝেছো? অনেকটা ডায়মন্ড কাটিং এর। ভয় লেগে উঠেছিল আমার যখন দেখছি এখান দিয়ে ঢুকছে, তখন তো আরো ভয়, কারণ ও সামনে একদম এখানে, এই অবধি বিছানা, এখানে, মানে 2টো হাত দূরে আমি তাকে দেখেছি। আমাকে জাস্ট বলেছে, তুই মেডিটেশন মধ্যে থাক, মেডিটেশন বন্ধ করবি না, মন্ত্র বন্ধ করবি না। হ্যাঁ, আমি কিন্তু মন্ত্র শুনে যাচ্ছি, আমি তো বলা বারণ, ওই শুনে যাচ্ছি। 4.5 ঘন্টা ছিল এই অত্যাচার, 4.5 ঘন্টা। বাথরুমে গেলাম, সেদিন আমি ঘুমোতে পারিনি। আমি দুপুর অবধি ঠিক ছিলাম, বিকেল থেকে আমার জ্বর আর কনস্ট্যান্ট পেট খারাপ। আমার বাচ্চাটারও তাই, কারণ এফেক্টটা আমার উপরে যা পড়েছে, ও তো ওখানে ঘুমাচ্ছিল, বাবা তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে যাতে না ওঠে, কিন্তু ওর উপরেও ভাইব্রেশন তো পড়েছে। ও একদিন পুরো অসুস্থ ছিল, আমি 3 দিন অসুস্থ ছিলাম। তারপরে আমি আহ, যখন ওখানে খাবার টাবার খাচ্ছি, আমি এটা বলেওছি আগেও একটা জায়গায়, যে আপনারা না কোথাও ঘুরতে গেলে প্লিজ, ইটস এ রিকোয়েস্ট, এঁঠো খাবার দাবার বাইরে রাখবেন না। তাতে কি হয়, ওরা অ্যাট্রাক্টেড হয়, খেতে তো আসেই, তারপরে আপনাদের দিকে কিন্তু তাদের নজরটা পড়ে। তো বেটার রাত্রি ঠিক টাইম টু টাইম আপনারা রুমের মধ্যে না এনে, ওখানে নিশ্চয়ই আমরা যেখানে ঘুরতে যাই ওখানে ওদের খাওয়ার জায়গাও থাকে, আমরা বেটার ওখানে গিয়ে খেয়ে ওখানেই প্লেটটা দিয়ে দিই না, ওনারা মেজে দেবেন। কিন্তু আমরা যেন জায়গাটা জায়গায় রেখে আসি, আমরা যেন বাড়ির বারান্দায় না রাখি, তাতে ইভিল সোলস বলো বা যে সোলস বলো, সব অ্যাট্রাক্টেড হয়। সেখান থেকে নিজেদের বাঁচাতে হলে এইটুকু কষ্ট করতে হবে। ওকে। আর মেডিটেশন বলতে আমরা তো অনেক রকম মুদ্রাস বুঝি। তো সেইভাবেই সেইটা দিয়ে কি আমরা থ্রু দ্যাট আমরা স্পিরিচুয়ালি নিজেদেরকে কানেক্টেড করতে পারি? এটা একটা বিরাট বড় প্রসিজিয়ার, জানি একদিনে সম্ভব নয়, করে সাধনা, Correct. প্রত্যেকটা সাধনা করে যেতে হয় মানুষকে। তুমি যদি একটু আরেকটু এলাবোরেটলি বলো, তুমি কবে থেকে এই জার্নিতে এলে? আমার যখন 23 বছর বয়স, তখন আমি আরেনা মাল্টিমিডিয়াতে স্টুডেন্ট ছিলাম, যখন when I was 23। তো সেখানে আমার একজন উনিও আরেনা মাল্টিমিডিয়াতে, উনি কাউন্সিলর ছিলেন। তো
উনি বলেছিলেন কি তোমাকে আজকে একটা জায়গায় নিয়ে যাব, তোমার পুরো দুনিয়া চেঞ্জ হয়ে যাবে। তো সেই সময় আমি একটু খুব খারাপ সিচুয়েশন দিয়ে যাচ্ছিলাম, হয় না আমাদের মন খারাপ থাকে এরকম। তো আমিও গিয়েছি তাকে স্মরণ মানে তাকে ফলো করতে করতে, ঠিক আছে দেখি কোথায় নিয়ে যায়, আমার জীবন চেঞ্জ হয়ে যাবে দেখি। সবারই তো সেম সিচুয়েশন দিয়ে আসি যে আমরা বিলিভই করতে পারি না যে ইজ ইট পসিবল অর নট। তারপর উল্টোডাঙায় মায়ের সেন্টারে গেলাম আমি, মাতাজি শ্রী নির্মলা দেবী, তার সেন্টারে গেলাম। তো প্রথম দিন তো আমার সেলফ রিয়েলাইজেশন দেওয়া হয়েছিল। সেলফ রিয়েলাইজেশন ইজ কুণ্ডলী মাকে করে জাগৃত করে দেওয়া হয় টু গেট কানেক্টেড উইথ ডিভিনিটি। তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি ঠান্ডা কোথায় পাচ্ছ আফটার দ্য সেলফ রিয়েলাইজেশন। আমি বলছিলাম এখানে। তখন যে সেন্টার হেড উনি বলেছিলেন যে এটা কিন্তু খুব রেয়ার মানুষের হয়, এই জায়গাটা কাম, ক্রোধ, লোভ, ঘৃণা, হ্যাঁ, হিংসে সব থাকে, তোমার এখানটাই ঠান্ডা হয়ে গেছে, মানে তুমি ক্ষমা করে দিতে গেছো সবাইকে, তুমি উঠবে। আমাকে সেন্টার হেড বলেছিলেন। তো ওনারা চেক করেন যে কুণ্ডলিনী মা কোথায় গিয়ে আটকে, তখন কোথায় আমার এখানে গিয়ে আটকে গিয়েছে। এখান থেকে এখানে তুলতে আমার বহু বছর লেগেছে। আচ্ছা, আমি এটা বলবো না যে আমার মানে জাগৃতি, কিন্তু মাতাজি যে ওয়েটা দেখিয়েছেন সেই ওয়েতে যে ভদ্রমহিলা করে দিয়েছিলেন, সেখান থেকে আমি বলছি, আমি নিজে বলছি না যে নিজে করেছি। সেন্টারে যিনি ছিলেন সে করে দিয়েছিলেন, কিন্তু মায়ের টেকনিকে। মায়ের টেকনিকটা এমন হচ্ছে যে তুমি যেটা মায়ের কথায় আমরা মায়ের বাণীতে শুনেছি যে হাজার হাজার বছর ধরে যারা জঙ্গলে বসে তপস্যা করে যেটা করে, মাতাজি শ্রী নির্মলা দেবী সেটা ইজি ওয়েতে বের করে দিয়েছিলেন টেকনিকটা। এইভাবে মানে স্পিডে পূর্ণিমা জাগরণ করিয়ে দিতে পারেন উনি। মানে ওনার ছবিটা সামনে রেখে সেন্টারে একজন করে দিয়েছিলেন, কিন্তু ধরে রাখার দায়িত্ব আমার। ওইটা যদি ধরে না রাখতে পারি তাহলে ওটা আবার পড়ে যাবে। ঠিক আছে, মানে কি বুঝেছো? কুণ্ডলী জাগরণ ইজ নট ইজি। সেটা মায়ের টেকনিকে ওটা ইজি মা বানিয়ে দিয়েছে, কিন্তু ধরে রাখতে হবে তোমাকে। নাহলে ওটা আবার কুণ্ডলী মা আবার ওই জায়গায় মূলাধারের নিচে গিয়ে 3.5 পাকে কুণ্ডলী পাকে বসে থাকবেন। তো ওইটা ধরে রাখতে গেলে কি করতে হবে? মেডিটেশন করতে হবে। মেডিটেশনের সেন্টারে যে মেডিটেশন মায়ের প্রথা, মা হচ্ছেন আহ পরা আদিশক্তি মায়ের রিনকার্নেশন তাকে বলা হয়। উনি দেহ ত্যাগ করেছেন, কিন্তু উম, উনি চলে যাওয়ার পরও তাকে বেশি করে যেন আমরা পেয়েছি। আকাশের মধ্যে তাকে দেখা যায়, এরকমও ছবি আমরা দেখতে পেয়েছি যারা আমরা তার অনুযায়ী। তো ওনার এই জিনিসটাই প্র্যাকটিস করতাম করতাম করতাম, এবং আমি বুঝতাম যে মা হ্যাঁ বলছেন আর না বলছে। গরম ভাইব্রেশন মানে মা হ্যাঁ বলছেন, ঠান্ডা ভাইব্রেশন মানে মা, সরি, গরম ভাইব্রেশন মানে না বলছেন, ঠান্ডা মানে হ্যাঁ। তো আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলে, খুব মজার ইনসিডেন্ট, বুঝতে পারবে যে যারা আমরা মেডিটেশন করি, যারা লেম্যান, তারাও কিন্তু মাতাজির সাথে কানেক্টেড। কারণ মাকে তো আমরা দেবী মানি, মাকে তার মধ্যেই বিলিভ করি সবাই আছেন। এটা দিয়ে আমার শুরুয়াত। তো আমি দুবাই যাচ্ছি ফ্লাইটে। তো কিছু কথা বলে দেবো, কেউ মাইন্ড করবেন না। ওখানে না এমিরেটসে ছিল ওয়াইনের ছোট্ট শিশি কাচে, আর অরেঞ্জ জুসের ছোট্ট শিশি, কোনটা নেব? আমি মাকে অনেকক্ষণ ধরে বলছি আমি তো ওয়াইন খাবো, আমি তো রেড ওয়াইন খাবো, আর মা কন্টিনিউসলি না করে যাচ্ছে, কারণ এই ধরনের লিকার চাকরা নষ্ট করে। হ্যাঁ, আমাদের চাকরাজে পুরো ডিসব্যালেন্স করে দেয় লিকার, যে ধরনেরই হোক। সোডা ওয়াটারও করে, যে মানে লিকার বা এই ধরনের জিনিস নষ্ট করে। স্মোকিংও করে, কিন্তু আমাদের চাকরা একদম বরবাদ করে দেয় সবার আগে। বিশুদ্ধির স্মোকিং সবার আগে নষ্ট করে, আর বাদ বাকি চাকরাজে তো ওই সেম ভাইব্রেশন যাবেই যাবে। তা আমরা জেনে বুঝে বিষ করছি পান, এই আর কি। তা আমি মাকে বলেছি যে আমি তো খাবোই, আমি তো টেস্ট করবোই, আর মা কন্টিনিউসলি না না নো করছে। এরপরে এয়ার হস্টেস এসছে যখন, উনি জিজ্ঞেস করলেন কি হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াট শ্যাল আই সার্ভ। আমি না বলতে গিয়েছি রেড ওয়াইন, বলে দিয়েছি অরেঞ্জ, অরেঞ্জ জুস। আমি নিজে চক্কর খেয়ে গিয়েছি। এটা বললাম কি করে আমি? আমি ফুললি প্রিপেয়ার্ড, মায়ের সাথে হ্যাঁ না চলছে, মা না বলছে, আমি হ্যাঁ খাবোই। বয়সটাও তো কম, 20 years ব্যাক এই ইনসিডেন্টের কথা বলছি। আই- আমি আমি টেস্ট করেই ছাড়বো, এটা কি আছে এর মধ্যে দেখতে হবে। আর মা কন্টিনিউয়াসলি বলছে নো। আমি বলছি ইয়েস, আমি তো খাবোই। কিন্তু যখন বললাম না, বলে অরেঞ্জ জুস নিয়ে নিজে বোকা হয়ে গেছি। এটা হচ্ছে তার সার্ভিলিয়েন্সে চলে এসেছি। সে যেটা চাইবে সেটাই করতে হবে, যেটা আমার জন্য ভালো। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে কখনো আমি এমন জিনিস, আমাদের বাড়িতেও প্রচন্ড রেস্ট্রিকশনস ছিল, যে ইনফ্যাক্ট আমরা ক্যাসেট হয় না, ক্যাসেট, তখন তো ক্যাসেট ছিল,
ওটাও অ্যালাউ ছিল না, বাবা মায়ের পারমিশন ছাড়া বন্ধুদের থেকে এনে গান শোনা অ্যালাউড ছিল না। বাবা মা যেটা হেমন্ত মুখোপাধ্যায় বা সন্ধ্যা, ওনার ওনার যে গান, সন্ধ্যা মুখোপাধ্যায় বা আরতি, আমার মায়ের খুব ফেভারিট। আমার মা একটু আরতি মুখোপাধ্যায়ের মতনই দেখতে ছিলেন, ওরকমই আমার মাকেই মনে হতো যেন আমি দেখছি। ওনাদের গানগুলো না মুখস্থ হয়ে গিয়েছে, কারণ ছোটবেলা থেকে ওই গানগুলোই শুনছি। তো আমাদের বাড়িও প্রচন্ড স্ট্রিক্ট ছিল। সেইখান থেকে মাতাজির কাছে এসে বুঝতে পারছো যে পুরো সার্ভিলেন্স, বাবা মার সার্ভিলেন্স, তারপরে মায়ের সার্ভিলেন্স, বা মায়ের সার্ভিলেন্সে থাকতে থাকতে বুঝে গিয়েছি হোয়াট ইজ মেডিটেশন। কারণ আমাদের সেন্টারে তো আমাদের তো ইমপ্রুভমেন্ট করাচ্ছেনি। চক্রাতে প্রবলেম হলে আমাদেরকে বসিয়ে পিছন থেকে এইভাবে হাত দিয়ে ঠিক চক্রার জায়গায় এরকম করে এইভাবে 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 আমরা, আমাদেরকে শিখিয়ে দিয়েছে কি করে তুমি তার বিষটা বের করে দেবে। এটা মাই শিখিয়ে দিয়েছে, সেটা আমরা শিখেছি। করতে 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 কেউ সামনে বসে আছে, তার কোন চক্রাটা খারাপ সেটা আমাদের ফিঙ্গার্স এর মধ্যে চলে আসে, সেটাও মা শিখিয়ে দিয়েছে। যে সামনে বসে আছে কাট করে ওই ইয়ে লাগছে, এনার্জি মতন কি যেন, মানে শক যেন খাচ্ছি। তখন আমি একদিন সেন্টার হেডকে বলেছিলাম যে আমার সামনে যিনি বসে আছেন না, ওনার কিছু হয়েছে, আমার এই জায়গাটা না কাট কাট করে আমি শক খাচ্ছি। তখন উনি বললো আচ্ছা আচ্ছা আমাকে দেখতে দাও। পরে জানলাম এটা চক্রাস এর প্লেস, দিস আর অল প্লেসেস অফ চক্রাস। এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে ফট করে, আমি কিন্তু ফট করে বলতে পারবো না। এটা কিন্তু মনে রাখতে হয়, আমি ওইদিকে আর যাই না, কারণ 1 2 3 4 করে মনে রাখতে পারি না। কিন্তু বুঝতে মা শিখিয়ে দিয়েছেন, প্রথম উন্নতি মা করিয়েছেন, আদিশক্তি মা বা পরে আদিশক্তি মা যে নামে বলো। তো আমি যে বোকা হলাম যে আমি বলতে গিয়েছি ওয়াইন, বলে দিয়েছি অরেঞ্জ জুস। পরে আর বলতে পারছি না, তো যে আর তো চেঞ্জ করতে পারছি না আমি, কারণ এয়ার হোস্টেস বলবে ইউ সে, তখন চুপ করে খাও অরেঞ্জ জুস। কিন্তু মা তখন বলছে দেখলি, মানে আমি বুঝতে পারছি শি ইজ হ্যাপি। তখন এইভাবে কথা বলতে পারতাম না, ট্রু ভাইব্রেশনে কথা বলা যেত। তোমার মতে যেটা তুমি এক্ষুনি দেখালে মন্ত্র বা হুম প্রেয়ার হুম বা মন্ত্র, এই দুটোর মধ্যে তোমার মতে এনভায়রনমেন্টাল চেঞ্জ কোনটা বেশি? দেখো, মন্ত্রা ইট ইজ হ্যাভিং ইটস ওন ভাইব্রেশনস, মেডিটেশন ইট ইজ হ্যাভিং সেম ভাইব্রেশন। যদি মন্ত্রা ইউজ করো, মেডিটেশনে এফেক্টটা অন্যরকম হয়ে যায়। আর যদি শুধু মেডিটেশন করছো, সেটারও আরেকটা এফেক্ট, কিন্তু সেটার মধ্যে আরো লাগানটা দিতে হয়। তুমি শুধু যদি, ফর এক্সাম্পল আমি যেরকম হিপ হপ মিউজিক দিয়েও মেডিটেট করতে পারি, ফোকাস। হিপ হপ মিউজিকও বাবা আমাকে পরীক্ষা নিয়েছে যে তুই পারছিস কিনা। এটা এখন কেউ যদি শোনে যে আমি মেডিটেশন করছি হাসবে, কিন্তু এদিকে হিপ হপ মিউজিক চলছে কিন্তু, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু মেডিটেটই করছি, কারণ আমি ওম দেখছি। আমি ওম চোখ বন্ধ করে ওমের উপরে ফোকাস করে আছি, ওম ডান্স করছে এদিক ওদিক পুরো মহা ইউনিভার্সে ঘুরছে। মিউজিক ইজ হিপ হপ, বাট ওম। তো ওই জন্য মেডিটেশন পাক্কা আছে, ফোকাসটা বাড়িয়ে দেয় মেডিটেশন। আর মন্ত্রা হেল্প করে গ্রো করতে।